সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে। কী নিয়ে আলোচনা করব? রাজনীতি রাজনীতি তো এখন সর্বগ্রাসী। সমালোচকরা যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, বাংলাদেশের রাজনীতি বা অর্থনীতি নিয়ে কাজ করেন, তারা যেটা বলছেন যে বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনীতির বলি হচ্ছে বাংলাদেশ। তা আপনি তো রাজনীতি নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন, আপনার কি তাই মনে হয়? কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ আমরা বাংলাদেশের জন্ম ইতিহাসটা যদি দেখি ৭১-এ, ওই সময় কিন্তু যে দুইটি পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, তাদের ঠান্ডা যুদ্ধের মধ্যেই কিন্তু বাংলাদেশের জন্ম। এবং ওই সময়ে বাংলাদেশের জন্ম যেভাবে আমি বলবো যে এটা হতো, আজ হোক কাল হোক হতো, তো ঠিক ৭১-এ যেভাবে হলো, এইখানে আমরা দুইটা ভার্সন পাই। একটা ভার্সন হচ্ছে ওই এক পরাশক্তির সোভিয়েত ইউনিয়নের, তার সঙ্গে আমরা বলতে পারি দিল্লি মস্কোর ভার্সন। আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনি ইসলামাবাদকেও জড়াতে পারেন, চায়নাকেও জড়াতে পারেন, দুইটা বয়ান আছে। আমরা কিন্তু দিল্লি মস্কোর বয়ানটাকে এতদিন অফিসিয়াল বয়ান হিসাবে ধরে নিয়েছি এবং অনেকেই এটাকে ওইভাবেই ধরে নেয়। কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন নথি যদি আমরা ঘাঁটি, বিশেষ করে যে হেনরি কিসিঞ্জার যে তার হোয়াইট হাউস ইয়ার্স যে বইটা লিখেছেন, সেখানে কিন্তু ক্লিয়ার আছে যে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী না। তবে তারা ইন্ডিয়া যেভাবে এটাকে মানে হস্তক্ষেপ করে বা ইনভলভড হয়ে জিনিসটাকে মানে করছে, এইটা তারা চায় নাই। তার মানেটা কি? তারা চাচ্ছিল যে আরও পরে হোক স্বাধীন। হ্যাঁ, কিসিঞ্জারের বইতে এটা স্পষ্ট আছে যে এই সময়ে যদি বাংলাদেশ বা ভারত যদি একটু নমনীয় আচরণ করে, তাইলে বাই নেক্সট স্প্রিং মানে হচ্ছে ৭২-এর মার্চ এপ্রিলের মধ্যে বাংলাদেশ স্বাধীন হবে। এটা ক্লিয়ারলি কিসিঞ্জারের বইতে বলা আছে। তারা যেটা চেয়েছিল যে ওই সময় ইয়াহিয়াকে ডিস্টার্ব না করা, যেহেতু ইয়াহিয়ার মাধ্যমে তারা চীনের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিল এবং ওই সময়ে কিসিঞ্জার গোপনে বেজিং সফর করেছিলেন। তারা চাচ্ছিল যে এই যোগাযোগটা যেন ডিস্টার্ব না হয়। আচ্ছা, তো ওই সময়টা ছিল তাদের প্রতিকূলে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার যুক্তরাষ্ট্র চায় না। আমরা তো আগে থেকে জানি ৬৯-৭০ সাল থেকে যে এই এলাকা নিয়ে আমেরিকার একটা মাস্টার প্ল্যান আছে এবং শেখ মুজিবকে সবসময় বলা হয়তো সে আমেরিকার লোক। এবং আমাদের এখানে বামপন্থীরা, খুব পিকিংপন্থী বামরা, সবসময় কিন্তু শেখ মুজিবকে আমেরিকার দালাল বলেছে। আপনার হয়তো খেয়াল আছে, হ্যাঁ, মানে মার্কিন সাম্রাজ্যবাদের এটাই বলেছে। তো এই বিষয়গুলো আমরা যদি ইয়েতে রাখি, তারপরে একটা ক্র্যাকডাউন হলো। এখানে ইয়াহিয়ার দায় আছে, ভুট্টোর দায় আছে। ভুট্টো সম্পর্কে ইয়াহিয়ার যে স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্ট আছে। একটা হলো হামিদুর রহমান কমিশনকে দেওয়া ৭২ সালে, আরেকটা হচ্ছে ৭৮ সালে লাহোর হাইকোর্টে একটা রিট করেছিলেন উনি তো গৃহবন্দী ছিলেন রিলিজ হওয়ার জন্য। তো সেই যে স্টেটমেন্টে বলা আছে যে উনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে ভুট্টো হচ্ছে ইন্ডিয়ার দালাল। অর্থাৎ এই যে পুরো জিনিসটা যে একটা লেজে গোবরে হয়ে গেল, এটা ইয়াহিয়া চান নাই, এটা ভুট্টো এটা করেছে। এবং আমরা জানি যে জাতিসংঘে যখন পোল্যান্ডের প্রস্তাব নিয়ে যে ভুট্টো নাটকটা করলো, মানে ভুট্টো চেয়েছিল এইখানে পোল্যান্ডের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করলে পাকিস্তান সেনাবাহিনী মানে ফিরে যেতে পারত। আচ্ছা, কিন্তু তাদের একটা হিউমিলিয়েটিং যে সারেন্ডার, এইটার জন্য ভুট্টোকে দায়ী করা হয়, সে এটা করেছে না। কিন্তু এখানে প্রশ্ন জাগবে স্বাভাবিকভাবেই, আমাদের দর্শকদের মধ্যে ওই প্রশ্ন হবে যে ইন্ডিয়া তাইলে তাড়াহুড়ো করলো কেন? ইন্ডিয়া চেয়েছে, ইন্ডিয়ার তো একটা গ্র্যান্ড ডিজাইন ছিল অনেক আগে থেকেই, যে তারা পাকিস্তানকে দুর্বল করবে।
তাদের সিকিউরিটি কনসার্ন আছে। তো তারা যদি দেখে যে না ইস্টার্ন সেক্টরে তাদের সিকিউরিটি কনসার্নটা তারা মিনিমাইজ করতে পারে বা এটাকে যদি তারা সামাল দিতে পারে, তাহলে তাদের পুরো শক্তিটা তারা ওয়েস্ট পাকিস্তান বা পশ্চিম ফ্রন্টে এবং তাদের তো বিরোধ চীনের সঙ্গেও আছে উত্তর দিকে কনসেন্ট্রেট করতে পারে, কারণ একসাথে তাদেরকে 3টা ফ্রন্ট, এটা হচ্ছে তাদের সিকিউরিটি কনসার্ন। সেখান থেকে তাদের একটা ছিল। আর বিভিন্ন সময়ে আমরা যেটা ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট দেখি, ইন্দিরা গান্ধীর বক্তব্য দেখি, যে তারা আগে থেকেই, এবং আপনার হয়তো খেয়াল আছে জানুয়ারির 30 তারিখে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা ফ্লাইট আপনার অমৃতসর থেকে না শ্রীনগর থেকে অমৃতসর যাওয়ার পথে এটা লাহোরে নিয়ে যাওয়া হয়েছিল, এবং যারা নিয়েছিল তারা ছিল বিএসএফ এর গোয়েন্দা। তো তাদেরকে তো তখন বলা হলো যারা কাশ্মীরি মুজাহিদ, তারা প্লেনটা উড়ায় দিল। এবং এরপরে এইটাকে অজুহাত করে কিন্তু ভারত যেটা করলো, ভারতের আকাশসীমা দিয়ে পাকিস্তানের সমস্ত বাণিজ্যিক ফ্লাইট এবং সামরিক ফ্লাইট বন্ধ করে দিল। এই যে পাকিস্তানের বিমান ভারতের আকাশসীমা দিয়ে লাহোর করাচি থেকে ঢাকা আসতে পারছে না, 3 গুণ পথ 3 গুণ সময় নষ্ট করে তাদেরকে কলম্বো হয়ে আসতে হয়, রিফুয়েলিং করতে হয়। এতে কিন্তু পাকিস্তানের মিলিটারি ক্যাপাবিলিটি মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু একেবারে 3/4 কমে গেছে। তো ওইভাবে আমরা যদি বলি যে ভারত কিন্তু তার যুদ্ধটা শুরু করে দিয়েছিল মানে ফেব্রুয়ারির শুরুতেই, আমরা যুদ্ধটা শুরু করেছি 25শে মার্চ ক্র্যাকডাউনের পরে। তো ভারত যেটা চেয়েছিল, সে চেয়েছিল পাকিস্তান দুর্বল হোক, আমরা চেয়েছি স্বাধীন হতে। এই দুটো ঘটনা কিন্তু কোইনসাইড করেছে 71 সালে। তারা যেটা চেয়েছিল সেটা তারা পেয়ে গেছে, আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরাও পেয়ে গেছি। কিন্তু এইখানে একটা বিষয় ছিল খুবই গুরুত্বপূর্ণ, যে ভারত চেয়েছিল এই অঞ্চলের উপরে তার নিয়ন্ত্রণটা থাকুক, যেটা যুক্তরাষ্ট্র চায় নাই। যার জন্য প্রবাসী সরকারের যে জুলাই আগস্ট সেপ্টেম্বরে যে একটা ছিল, যে ভারত সরকারকে বাইপাস করে পাকিস্তানের সঙ্গে একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট করা, যেটা ইন্ডিয়ানরা জেনে যাওয়ার পরে এটাকে বন্ধ করে দেয়। এবং এটা কি কনফেডারেশনের কথা বলছেন? না, কনফেডারেশনের খন্দকার মুশতাক পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন চেয়েছিলেন বলে একটা প্রচার আছে। এই প্রচারটা হচ্ছে ভারতীয়দের এবং তাজউদ্দিন গ্রুপের। কিন্তু খন্দকার মুশতাক পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন চেয়েছিলেন, এটার ডকুমেন্টারি কোনো এভিডেন্স আজ পর্যন্ত আমি কোথাও পাই নাই। আচ্ছা, কেউ দেখায় নাই। কারণ খন্দকার মুশতাক পররাষ্ট্র না, তখন ছিলেন ভারতে বাংলাদেশের সরকারের যে হাই কমিশনার হোসেন আলী, তার বাড়িতে উনি মিটিং করেছেন 1.5 ঘন্টা। খন্দকার মুশতাক, ওই পলিটিক্যাল অফিসার কলকাতা কনসুলেটের মিস্টার গ্রিফিন, এই 1.5 ঘন্টার মিটিংয়ে আধা ঘন্টা হোসেন আলী ছিলেন, আর বাকি 1 ঘন্টা তারা একান্তে। সেইটার পুরো রিপোর্ট গ্রিফিন ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়েছে। সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে খন্দকার মুশতাকের প্রস্তাবগুলো, বাংলাদেশের স্বাধীনতা, শেখ মুজিবের মুক্তি এবং আরও অনেকগুলো। কনফেডারেশন আমি কোথাও পাই নাই। আচ্ছা, মানে আমরা যখন গবেষণা করব, আমাদের দরকার হচ্ছে এভিডেন্স, কে কি বললো এটা নিয়ে তো হবে না। তো যেটা হচ্ছে ভারত তার নিয়ন্ত্রণ হারাবে বলে ভারত বলে দিছে যে তাদেরকে না জিজ্ঞেস করে যেন কারোর সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ না করে। এবং এখানে আরেকটা বিষয় আমি বলবো, এই 9 মাস যতদিন এই আমাদের সরকার ছিল কলকাতার থিয়েটার রোডে, বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী 1 ঘন্টার জন্য কিন্তু ভারতের বাইরে যেতে পারেন নাই। ও, এটা কি ওদের কি ছিল? এটা আমি জানি না কেন এমবার্গো ছিল। যখন এই ধরনের হয়, আমরা দেখেছি অন্যান্য সময়ে, মনে করেন যে আমরা কম্বোডিয়ার কথা বলতে পারি, প্যালেস্টাইনের কথা বলতে পারি, তারা সারা দুনিয়া চষে বেরিয়েছেন বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে সমর্থন আদায় করার জন্য, সংহতি নেওয়ার জন্যে। কিন্তু বাংলাদেশ সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আজ পর্যন্ত আমরা দেখলাম না ওই 9 মাসের মধ্যে বাইরে যেতে। আচ্ছা, এইটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আর যারা গেছেন
মনে করেন যে ওই যে ইস্ট ইউরোপে মিটিং হয়েছে কমিউনিস্ট পার্টিগুলির, সেখানে সিপিবির লোকেরা গেছে। আর জাতিসংঘে ওই যে সেপ্টেম্বরে যখন সাধারণ পরিষদের সেশন হয়, সেখানে একটা টিম গেছিল আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে। তো তারা তো এখান থেকে যারা গেছে তারা ভারতীয় পাসপোর্ট নিয়ে গেছে। তা বাংলাদেশ যেহেতু সদস্য না, তারা অবজারভার স্ট্যাটাস নিয়ে পেছনে ছিল, ওখানে সরাসরি অংশগ্রহণের কোনো স্কোপ ছিল না। তো জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিদের যে নিয়ে যে কথাবার্তা হয়, এগুলোর মধ্যে কিছু এক্সাজারেশন আছে। তারা ওই সাইড লাইনে কিছু লবি টবি এটা করতে পারে, কিন্তু ওই লবির কোনো ইয়ে ছিল না আসলে। 54 বছর আগে যে ভূ রাজনীতির খেলায় বাংলাদেশের জন্ম হলো বলতে পারেন, তো সেটা তো আমরা তো এত বছর পরে এটা দেখতেছি একই খেলাই চলছে না এখনো এই জিনিসটা, কারণ এইটা হচ্ছে আনএন্ডিং ওয়ার। আচ্ছা, মানে 71-এ যেটা শুরু হয়েছে বা তার আগে থেকে, এটা তো শেষ হয় নাই। এখন একটা পর্যায়ে এসে ভারতে, বিশেষ করে 75-এর পরে ভারতের একটা রিয়েলাইজেশন হলো যে আমরা তো একটা পাকিস্তানকে দুর্বল করতে চেয়ে এখন তো দেখি দুইটা পাকিস্তান হয়ে গেছে। এটা হলো তাদের দৃষ্টিকোণ থেকে, কারণ এখন তারা তাই বলছে বাংলাদেশ দিল্লির কথা মতন চলছে না। আমরা 75-এর পরে কিন্তু দীর্ঘদিন এটা দেখেছি। এবং সবচেয়ে বড় হলো যে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানের একটা প্রক্সি ওয়ার সবসময় ছিল বাংলাদেশ নিয়ে, এটা এখনও আছে। আচ্ছা, এবং আমরা দেখি যে এখানে পাকিস্তানি গোয়েন্দা এবং ভারতীয় গোয়েন্দাদের তৎপরতা সবসময়। আমরা আগে পাকিস্তান আমলে নাম শুনতাম সিআইএ, কেজিবি, এরপর থেকে আমরা শুনলাম কি র আর আইএসআই। তো আপনি দেখবেন এখানে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন এখানে রয়ের খুব দুর্দণ্ড প্রতাপ। আবার যখন আর একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন দেখে যে আইএসআই ডেস্কটা খুব শক্তিশালী। এই প্রক্সি ওয়ারটা কিন্তু চলছে, এখনও আছে এটা। তাহলে আমরা মানে আপনি যেটা বলছেন যে এই যুদ্ধের শেষ নেই, এখন আমরা দেখছি না, কিন্তু আমরা তাহলে আমরা যাচ্ছি কোথায়? আমাদের লক্ষ্য তো আমরা ঠিক করতে পারছি না। আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে, যেটা আমরা একটা রাষ্ট্র পেয়েছি কিন্তু আমরা একটা জাতি হয়ে উঠতে পারি নাই। এখন পর্যন্ত এই দেশের মানুষরা ডিসাইড করতে পারে নাই আমার জাতীয়তাটা কি। আমি কি মুসলমান, আমি কি বাঙালি, মানে এটা নিয়ে কিন্তু বিরোধ আছে একটা। সো আমাদের একটা রাষ্ট্র আছে, আমাদের কোনো মানে বলবো যে জাতীয়তা নিয়ে কোনো কনসেনসাস নাই। এখন আমাদের নাগরিকত্ব আছে বাংলাদেশে, এটা কেউ ইয়ে করে নাই। এমনকি যখন 72-এর পরে যখন শেখ মুজিব প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু পাসপোর্টে বাঙালি লেখা হতো না। এই যে আওয়ামী লীগটা লাফালাফি করে আমরা বাঙালি, ওই সময় বাঙালি লেখা হতো না, লেখা হতো সিটিজেন অফ বাংলাদেশ। আমার কাছে 15ই আগস্টের আগের একটা পাসপোর্ট আছে, সেখানে ওই একই জিনিস লেখা সিটিজেন অফ বাংলাদেশ। পরে এটা হয়ে গেল বাংলাদেশি, এখন ওইভাবেই আছে। তো আমার নৃতাত্ত্বিক পরিচয় তো রাষ্ট্রীয় পরিচয় না, কারণ একটা রাষ্ট্রের মধ্যে নানান নৃগোষ্ঠী থাকতে পারে। তো আমার নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশের। যেমন আমেরিকান যখন বলে আমি আমেরিকান, তখন কিন্তু সে মনে করে না আমি ফ্রেঞ্চ আমেরিকান না, কানাডিয়ান আমেরিকান না, অ্যাংলো আমেরিকান না, কি বলে ল্যাটিন আমেরিকার থেকে ইমিগ্রেন্ট, সবাই আমেরিকান। এই যে একটা রাষ্ট্র হয়ে উঠলো আমেরিকান জাতীয়তাবোধ, এটার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে, কিন্তু আমাদের এখানে এই জিনিসটা আমি দেখি না। এখন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিকে আপনি কিভাবে বর্ণনা করবেন? কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, আমাদের লক্ষ্যটা কি, গন্তব্য কোথায়, নাকি আমরা ওই আগের খেলার মধ্যেই আছি? আমি বলবো যে অনেক বিষয় আছে খুব সহজ করে বাংলায় বলা যায় না। আচ্ছা, ইংরেজিতে বলেন। আমি একটা ইংরেজি শব্দ ব্যবহার করি, একটা ফ্লুইড সিচুয়েশন। এটা দানা বাঁধছে না, ক্রিস্টালাইজড হচ্ছে না। তো যার জন্যে আমরা একটা বলবো যে একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে আমরা কোন দিকে যাব। আমি বলি যে শেখ মুজিব 72 থেকে 75-এর আগস্ট পর্যন্ত দৌর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছেন। 75-এর 15ই আগস্ট যখন তিনি নিহত হলেন একটা সামরিক অভ্যুত্থানে, তারপরে একটা শূন্যতা দেখা দিল। কিন্তু শূন্যতাটা কিন্তু বেশি দিন থাকে নাই, কয়েকটা পাল্টা কু দেখলাম আমরা। নভেম্বরের পরে গিয়ে আমরা দেখলাম যে একটা স্থিতি আসলো।
তখন আমরা দেখলাম যে সেনাপ্রধান জিয়াউর রহমান তিনি এই ভ্যাকুয়ামটা পূরণ করলেন যেভাবেই হোক। তখন কিন্তু রাজনৈতিক বিভাজন এরকম ছিল না, বা তখন কঠোর সামরিক শাসন ছিল, সবাই মোটামুটি চুপচাপ ছিলেন। এই একটা অবস্থা আমরা দেখেছি। এখন যে অবস্থাটা দেখেছি যে শেখ হাসিনাও কিন্তু 15 বছর তো দৌর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছেন, এবং শেখ মুজিবের চাইতেও বেশি তার প্রতাপ ছিল, তাই না? শেখ মুজিবের শাসনের মধ্যে একটা গণতান্ত্রিক লেবাস ছিল। 71 নিয়ে যারা একেবারে ডাই হার্ড, আমি বলবো যে পাকিস্তানপন্থী, পাকিস্তানবাদের সমর্থক, তাদের কথা আলাদা, আমি অন্যদের কথা বলছি। কিন্তু শেখ হাসিনা যেভাবে দেশটাকে চালিয়েছে, এটা ছিল একটা, বলতে পারেন যে একটা পারিবারিক সিন্ডিকেট। সেখানে সে, তার ফুফাতো ভাইরা, তার চাচাতো ভাইরা, তার ভাগিনা, তার বোন, তার ছেলে, এই যে মানে 6-7 জনের একটা সিন্ডিকেট, তারা দেশটা শাসন করেছে। তো সিন্ডিকেট তো করতে পারে না, আশেপাশে অনেক সমর্থক লাগে, এরা হচ্ছিল ওই সিন্ডিকেটের গোলাম, আমি বলবো জাস্ট চাকর বাকরের মতো। তো এইটা করেছে। তো ফলে দৃশ্যপট থেকে যখন শেখ হাসিনা সরে গেছে, তখন একটা ভ্যাকুয়াম দেখা গেছে। এখানে একটা সমস্যা হয়ে গেছে যে 75 সালে আমরা সেনাবাহিনীর একটা ইনস্ট্রুমেন্টাল রোল দেখেছিলাম। এখন সেই রোলটা, এটার আর কোনো সুযোগ নাই। সুযোগ নাই কেন? ন্যাশনালি, ইন্টারন্যাশনালি সামরিক শাসন আর অ্যাকসেপ্টেবল না। তো সেই জন্য আমরা 2007-এ দেখেছিলাম একটা নতুন টার্ম, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এখন সেটাও ওইভাবে সম্ভব না। তো ফলে হচ্ছে কি, সেনাবাহিনী, আর এখনকার সেনাবাহিনী আগের তুলনায় অনেক বেশি পেশাদার, ম্যাচিউরড। হ্যাঁ, পেশাদারিত্ব আমি যেটা বলবো, যেটা আগে ওই রকম ছিল না। এখন 2-3 জন অ্যাম্বিশিয়াস জেনারেল যদি থাকে, তাদের জন্য তো ওই জুনিয়র বা মিড লেভেল যারা আছেন, তারা তো তাদের ফাঁদে পা দিবে না। কারণ যে ক্যাপ্টেনটা যে তারিখে মেজর হবে, একটা অভ্যুত্থান হলে সে তার একদিন আগে হবে না, এগুলো সব কিছু ডিসাইডেড। তো সে কেন তাদের ইয়েতে ক্যানন ফডার হতে যাবে, কামানের খোরাক হতে যাবে? এই জিনিসটা আছে সেনাবাহিনীর মধ্যে, তারা পেশাদারিত্ব। এই একটা বিষয় যে তারা আগের মতন মানে 75-76-এ বা এরশাদের সময় যেভাবে করতে পেরেছিল, সেই অ্যাডভেঞ্চারের মধ্যে তারা নেই আর কি, যাওয়ার সুযোগ নাই। 2 নম্বর হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাজনৈতিক দলগুলো হচ্ছে কি, প্রত্যেকটাই কিন্তু এক একটা সিন্ডিকেট। সিন্ডিকেট কিভাবে? আপনি দেখবেন যে এক ব্যক্তি মালিক রাজনৈতিক দলের, তারপরে তার ওয়ারিশরা, তার পরিবারের লোক, তারা নেতৃত্বে আসবে, আর আশেপাশে হচ্ছে একপাল গোলাম। আমি কিন্তু এইটাই দেখি। কিছু কিছু দল আছে, আপনি দেখবেন যেহেতু 2 জন লোক, মানে এবং তারা হাজব্যান্ড ওয়াইফ, এরকম দলও কিন্তু আছে। তো সুতরাং মেইন দল যারা, আমি জামাতের কথাটা বললাম, একমাত্র জামাতে ইসলামীকেই আমি দেখলাম যে নেতৃত্বের মধ্যে পরিবারতন্ত্রটা নাই। কিন্তু জামাত সম্পর্কে আমার নানান রকমের রিজার্ভেশন আছে, যেই কারণে আওয়ামী লীগের নেতাদের বিচার হচ্ছে গণহত্যার জন্যে। জামাত একই অপরাধে অপরাধী। তো জামাত আজকে এই পর্যায়ে আসছে, এই অপরাধের দায় আওয়ামী লীগ এবং বিএনপিকে নিতে হবে। 86 সালের নির্বাচনে যখন জামাত তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করেছিল, তখন আওয়ামী লীগ সহ ওই নির্বাচনে গিয়ে শেখ হাসিনা এরশাদের সামরিক সরকারকে বৈধতা দিলেন এবং জামাতকেও রাজনৈতিক বৈধতা দিলেন, তারা একসঙ্গে গেলেন। তো এটা হচ্ছে শুরু জামাতের বৈধতা পাওয়ার। আর 2001 সালে যখন জামাত আর বিএনপি মিলে ঝুলে সরকার গঠন করলেন, তখন জামাত হলো সরকারের পার্ট। তখন ওই রাজনৈতিক বৈধতার যে প্রক্রিয়া, ওইটা একেবারে সমাপ্ত হলো, মানে পুরোপুরি পুনর্বাসন হলো। এখন জামাতকে ওই যে ওই নির্বাচন আসলে, যখন আমরা আগে দেখতাম যে যখন আওয়ামী লীগ প্রতিপক্ষ, তখন বিএনপি আর জামাত হরিহর আত্মা, আর যখন আওয়ামী লীগ দৃশ্যপটে নাই, তখন বিএনপি আর জামাত পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, কারণ এখানে তারা পরস্পরের প্রতিযোগী।
কিন্তু জামাত যে একটা রিয়েলিটি, এই তো এই অবস্থায় এসছে বিএনপি আর আওয়ামী লীগের কারণে। এখন তো এটা অস্বীকার করা যাবে না। এখন যদি মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের নেতাদের বিচার হয়, আওয়ামী লীগের বিচার হয়, কারণ সংগঠন হিসাবে বিচার করা যাবে, একটা সংশোধনী এসছে অর্ডিন্যান্স, তো এটা জামাতেরও হতে হবে, এছাড়া উপায় নাই। তো আমরা যদি ক্লিন, আর আমরা যদি বলি যে হ্যাঁ না ঠিক আছে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এর প্রসেসের মধ্য দিয়ে গেলাম, ঠিক আছে যা হয়েছে হয়েছে এখন মাপ, সেটা হইলো অন্য জিনিস। কিন্তু আপনি আওয়ামী লীগের বিচার করবেন, জামাতের বিচার করবেন না, এটা তো হয় না, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। তো এই একটা অবস্থা এখন কিন্তু আছে। এখন কিন্তু জামাত মোটামুটি ভালো অবস্থানে আছে আমি বলবো। এবং সাম্প্রতিক যে মানে উচ্চ আদালতের যে রায়, তারা নিবন্ধন ফিরে পাবে শিগগিরই, হয়তো বা আশা করছি প্রতীকও ফিরে পাবে। তো তার মানে হচ্ছে জামাত এমন একটা অবস্থা, যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু জামাত রাজনীতি করবে, এই জিনিসটা মানে তাইলে খামাকে ৭১-এ লাখ লাখ লোক, আমরা বলি যে জুলাই যোদ্ধা বলি ১,৫০০ ২,০০০, তো ৭১-এ তো লক্ষ লক্ষ যোদ্ধা। তো এইটাকে আমরা কিভাবে মানে রিকনসাইল করব, এইটা একটা বড় ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি এখন মরিয়া নির্বাচনের জন্য, এটা আমরা দেখছি প্রতিদিন। এটার পেছনে ভ্যালিড রিজন আছে, কারণ হচ্ছে বিএনপি এখন বড় দল, আওয়ামী লীগ দৃশ্যপটে নাই। নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, এইরকম একটা ধারণা জনমনে আছে এবং বিএনপিও এটা মনে করে। সুতরাং তাদের একটা তাড়া আছে, যত তাড়াতাড়ি হোক নির্বাচন। যত দেরি হবে তত বিএনপির মাঠ খারাপ হবে। তার কারণ হচ্ছে বিএনপির লোকেরা বিভিন্ন জায়গায় নানান রকমের দুষ্কর্ম করছে, চাঁদাবাজি করছে, ফলে তাদের জনপ্রিয়তা প্রতিদিন একটু একটু করে কমবে। তো এই বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, আর বিএনপি ইনসিস্ট করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এই যে ৬ মাসের ব্যাপারটা, এইটা নিয়ে কেন এত রশি টানাটানি, এটা আমার কাছে খুব অবাক লাগে। ৬ মাস আগে আর 6 মাস পরে, জুন মানে তো জুন। কিন্তু বাংলাদেশের রাজনীতি যদি আপনি লক্ষ্য করেন, যখন আপনার ওই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন চলছিল, তখন মিজানুর রহমান চৌধুরী সাহেব তখন কিন্তু আওয়ামী লীগের দিকে নেতৃত্ব দিচ্ছিলেন। তো একটা শব্দের কারণে কিন্তু আলোচনাটা ভেঙে গিয়েছিল। যখন স্যার নিনিয়ান যখন আসলেন তখনকার কথা বলছি, তখন বিএনপি বলল সব যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাইলে আমরা একটা সমঝোতায় আসি লিখিতভাবে। মিজান চৌধুরী বলেন যে মুসলেকা দিয়ে রাজনীতি হয় না, আলোচনা ভেঙে গেল। আবার ১৭২ দিন হরতালের যেটা অভিজ্ঞতা আমাদের, সেটা হলো। তো এই যেটা আপনি বলছেন যে এখানে তো এই সমঝোতার তো কোনো কি নেই, মানে আমি এমনিতেও সমঝোতা হচ্ছে না, লিখিততা হওয়ার দূরের কথা। তো এখন যেটা হইতেছে, যেটা তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেন, বা এখন যেমন অন্তর্বর্তী সরকার যেটা বলছেন, তারা তো নানা ঐকমত্য কমিশন করেছেন, বিভিন্ন কমিশন করেছেন। সেই সব কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা নিয়েই তো একটা বড় ধরনের সংকট বা সমস্যা চলছে। তো এইটাকে আপনি যেহেতু গবেষণা করেন, লেখক হিসাবে, গবেষক হিসাবে, আপনার কি মনে হয় যে এই পরিস্থিতি থেকে আমরা এই চক্কর থেকে বেরোতে পারবো? না, আমাদের সবার সদিচ্ছা থাকলে বেরোতে পারবো। এখন কথা হচ্ছে যে আমাদের তো বিভিন্ন জনের তো এজেন্ডা বিভিন্ন রকমের, এই হলো সমস্যা। এখন অন্তর্বর্তী সরকারের একটা অবস্থান আছে, তারা বলছে যে সংস্কার প্রস্তাব যেগুলি আছে এগুলোর ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য দরকার। তারা কিন্তু কখনোই বলে নাই যে রাজনীতিবিদদের পাশ কাটিয়ে তারা কিছু করবে। তারা যাচ্ছে সবাই একমত হয়ে কিছু কিন্তু সংস্কার বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে পরবর্তী নির্বাচন সরকারের। কিন্তু তার আগে তাদেরকে বলতে হবে যে আমরা এটার পক্ষে আছি, পক্ষে নাই। যে প্রস্তাবগুলো আছে এই প্রস্তাবগুলো কিন্তু আসমান থেকে টুপ করে পড়ে নাই, বা মোহাম্মদ ইউনূসের মাথা, এগুলি জন আকাঙ্ক্ষা। মূল জিনিসটা হচ্ছে যে ফ্যাসিবাদ, আমরা যে ফ্যাসিবাদের কথা বলি বা কর্তৃত্ববাদী রাজনীতির কথা বলি, এটা যাতে আবার মাথাচাড়া দিয়ে না ওঠে, সেই জন্য কিছু ব্যাপারে একমত হওয়া, যে আমরা অঙ্গীকার করবো। যে অতীতে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো অঙ্গীকার পালন করে নাই।
আপনার খেয়াল আছে 3 জোটের রূপরেখা 3 জোটের রূপরেখায় শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সিগনেচার নাই, তারা কোনো কমিটমেন্টে যান নাই। ওই সময়ে কিন্তু ওই যে 11 দলীয় বাম জোট ছিল, তারা বলেছিল এটা জাতীয় সরকার, তারা জাতীয় সরকারে রাজি হনে, কারণ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি উভয়ই কনফিডেন্ট ছিল যে তারা নির্বাচনে জিতবে। তো নির্বাচনে জিতলে আমার জাতীয় সরকারের দরকারটা কি, আমরাই তো সরকার, এই জিনিসটা মাথায় কাজ করে। তো এখন যখন যে প্রস্তাবগুলো আসছে, আমার মনে হয় যে কতগুলো ব্যাপারে আমাদেরকে একমত হওয়া দরকার, কারণ আমরা তো এই দেশে কিন্তু 12টা নির্বাচন হয়েছে ইতিমধ্যে। তো 12টা নির্বাচনের পরে 13 নম্বর নির্বাচন নিয়ে আমাদের এত সিরিয়াস হওয়ার কারণটা কি? এই 12টার আমরা একটা ইভ্যালুয়েশন করি না কেন, যে আমরা কি বলেছি আর কি করেছি, তাই না? 80-র দশক জুড়ে এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনা, খালেদা জিয়া ছিলেন সামনের কাতারে, তারা নেতৃত্ব দিয়েছেন। এবং তারা কি জন্য, তারা এরশাদের অধীনে নির্বাচনে যেতে চান নাই, তারা বলেছেন যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা হবে। তো 91 সালের নির্বাচনে জিতে বিএনপি তো নিরপেক্ষ নির্দলীয় সরকারের ব্যবস্থাটি সংবিধানে সংশোধনীতে আনেন নাই। 2টা সংশোধনী হয়েছিল, একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে আসা, আর একটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি আবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ফিরে যাবেন। কিন্তু মূল সাংবিধানিক সংকটটা ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, এটা তারা করলেন না। এটা নিয়ে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাই আন্দোলন করলো। তারপরে এর মধ্যে 15 ফেব্রুয়ারি 96 একটা পাতানো নির্বাচন হলো। এখন বিএনপি বলতেছে যে আমাদের তো সংখ্যাগরিষ্ঠতা ছিল না, আওয়ামী লীগের এরা রিজাইন না করলে তো আমরা তাদের, তো আওয়ামী লীগ তো রিজাইন করার আগে অনেক দিন ধরে দাবি এটা করছিল, তখন তারা এটা করলো না, তাহলে তো আওয়ামী লীগ সমর্থন পেত তারা। এটা আসলে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ক্ষমতায় থাকলে এক ধরনের কথা বলে, জি, আর ক্ষমতার বাইরে গেলে, বিরোধী দলে গেলে অন্য রকমের কথা বলে। তো সমস্যাটা হলো, আর শেখ হাসিনা দেখলেন 2009-এর পরে, আরে তত্ত্বাবধায়ক না থাকলে তো আমি সারা জীবনই থাকতে পারবো, উনি ব্যবস্থাটাই বাতিল করে দিলেন। তো এই হইল অবস্থা আমাদের দেশে। আপনি জানেন যে জুলাই সনদ যেটা নিয়ে কাজ হচ্ছে, এবং বলা হচ্ছে যে জুলাই সনদের পরেই বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারিত হবে, বা কোন দিকে যাবে বাংলাদেশের গতি প্রকৃতি ঠিক হবে। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? না, এই জুলাই সনদ নিয়ে তো অনেকজন যাবৎ কথাবার্তা হচ্ছে। এখন সংবিধানে কিছু কথা লেখা থাকবে, ব্যাপারটা হলো এটা। জি, যেমন আমাদের আগের রাষ্ট্রীয় 4 মূলনীতি ইত্যাদি কথাবার্তা ছিল। এখন এই জুলাই সনদ নিয়ে এখানে তো অনেকগুলো পক্ষ হয়ে গেছে, তারা তো একমত হতে পারছেন না, এই জন্য দেরি হচ্ছে। নাইলে কিন্তু অভ্যুত্থানের পরপর, জুলাই অভ্যুত্থানের পরপরই কিন্তু এক প্যারাগ্রাফের একটা সনদ এটা তৈরি করে ফেলতে পারতো, করতে পারে নাই। সম্ভবত তারা এটার গুরুত্ব বোঝে নাই, অথবা এটা করার, ড্রাফট করার সক্ষমতা এদের ছিল না। এখন এটা সরকার করবে, করে সবার কাছ থেকে এটার ব্যাপারে ইয়ে নেবে। এবং এর মধ্যে আমরা দেখলাম যে এর মধ্যে আবার দলবাজি ঢুকে গেছে, কারণ প্রত্যেক দলেরই নিজস্ব কিছু পেট ওয়ার্ড আছে। একটা দলের কিছু কথাবার্তা থাকে না যে এই জিনিসটা থাকতে হবে। তো এখন দেখেন এখানে হয়তো বিএনপির কিছু কথা থাকতে হবে, এনসিপির কিছু কথা থাকতে হবে, জামাতের কিছু কথা থাকতে হবে, হেফাজতে তারা আবার ওর মধ্যে ওই যে শাপলার ঘটনা ঢুকাতে যাচ্ছে। মানে এখানে কনসেনসাস হওয়াটা খুব ডিফিকাল্ট। তো এই একটা অবস্থায় আমরা আছি, কি হয় না হয়। আর একটা বিষয় আমি দেখলাম যে এই যে সংবিধানে বহুত্ববাদ নিয়ে, এমন কথা তো আমাদের এখানে তো বহুত্ববাদের অর্থই বেশিরভাগ লোক বোঝে না। আমরা যে প্লুরালিজমের কথা বলি, জি, মানে এই শব্দগুলো নিয়ে আমরা শুধু শুধু ঝগড়া করি। এটা হচ্ছে যে আমরা ভিন্ন মত থাকবে সেটাকে অ্যাকোমোডেট করা। বহুজনের বহু রকমের মতবাদ থাকতে পারে, দর্শন থাকতে পারে, এইটাই। এর মধ্যে কিছু কাঠমোল্লা বের করে ফেললো কি, এটা হইল কি বহুত্ববাদ হইল আল্লাহর একত্বকে অস্বীকার করা। তো এই অর্থই বোঝে না, এই না বুঝে বহুত্ববাদ, না বুঝে কোরআন। তো এর আপনি কীভাবে বোঝাবেন? তো এই হইল ব্যাপার। আর এত শব্দর মারপেঁচে যাওয়ার দরকারটা কি? সংবিধানে মনে করেন যে সমাজতন্ত্র আছে,
তা আমাদের দেশে কি সমাজতন্ত্র হয়েছে? হয় নাই তো, হয় নাই। কোনোদিন হবেও না। কারণ যারা একসময় সমাজতন্ত্রের জন্য লেফট রাইট করতেন তারাই এখন সমাজতন্ত্রের কথা বলে না, তারা এখন গণতন্ত্রের কথা বলে, তাই না? তো সুতরাং সংবিধানে কি আছে এটা কিছু ম্যাটার করে না। আমরা যদি শুধু গণতন্ত্রের কথাটাই বলি, তো গণতন্ত্র হলেই কিন্তু সব কিছু হয় সেখানে। না, সংকটটা তো গণতন্ত্র নিয়েই। হ্যাঁ, কিন্তু গণতন্ত্রের ব্যাখ্যা আমাদের তো নতুন করে নিত্য নতুন আবিষ্কার করার দরকার নাই, তাই না? বিভিন্ন মত থাকবে এবং সংখ্যাগরিষ্ঠ মতের লোকেরা সরকার পরিচালনা করবে। কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা হয়ে যায় যে সেখানে সব আমি একা খাবো। সো 50.1% যারা হয় তারা 100% ভোগ করে। এই জিনিসটা নিয়ে কিন্তু সমস্যা আছে। অনেকগুলি ব্যাপারে আপনি দেখবেন যে বলা হচ্ছে যে আনুপাতিক হারে আনুপাতিক ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষে কিছু সদস্য রাখা। এখানে বিএনপির ভেটো আছে। কেন আছে? কারণ তারা আনুপাতিক চায় না, তারা চায় সব তারাই করবে। নারী সংরক্ষিত নারী আসনে যে সদস্য আসেন তাদেরকে ওই সংসদের যে 300 জন বেডা তারা নির্বাচিত করেন। তো এখানে একটা প্রস্তাব ছিল যে সরাসরি ভোটে তারা হবেন। এতে আমি কোনো সমস্যা দেখি না। ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, সিটি কর্পোরেশনে সব জায়গায় কিন্তু এই নারীরা ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন। তো জাতীয় সংসদে হতে সমস্যাটা কি? এটা হইলে সমস্যাটা এইটা হবে যে আমার দল জিতেছে, তখন আমি আমার ভাইয়ের বউ, আমার শাশুড়ির বোন, আমার ছেলের বান্ধবী এদেরকে করতে পারতেছি না। তো এগুলি হচ্ছে সিন্ডিকেট পলিটিক্স। জি। তো এই সিন্ডিকেট, এইটার কি পরিবর্তন হতে যাচ্ছে? আমি তো সবাই তো একমত হচ্ছে না, এই হলো তো সমস্যা। আর একমত না হওয়া পর্যন্ত একটা স্টেলমেট সিচুয়েশন থাকবে। কারণ আমি একটা জিনিস বুঝলাম যে মোহাম্মদ ইউনূসের সরকার, উনি এই ব্যাপারে মোটামুটি সিরিয়াস, যে কিছু সংস্কারের ব্যাপারে তিনি কিছুটা এগোবেন। শুধু একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হয়, তারপর একটা সরকার আসে, এটার জন্য তো অধ্যাপক ইউনূসের দরকার নাই। এটা তো উনি 2007 সালেই করতে পারতেন। ওনাকে তো অফার দেওয়া হয়েছিল চিফ অ্যাডভাইজার হওয়ার, উনি তো রাজি হন নাই। তো সুতরাং তার কাছ থেকে আবার একই জিনিস ডিমান্ড করা, এটা তাকে যারা বোঝে তাদের তো করা উচিত না। আমি মনে করি যে নির্বাচন হতে হবে, নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মধ্যে থাকতে হবে। মহিউদ্দিন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। ভবিষ্যতে আপনার সঙ্গে আবারও আলোচনা হবে, এই প্রত্যাশা রাখি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।